আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। নেতানিয়াহুর নতুন গাজা পরিকল্পনা, সেনাবাহিনী কেন নারাজ? পরবর্তী পদক্ষেপের জন্য যুক্তরাষ্ট্রকে প্রস্তুত থাকতে বলল রাশিয়া। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা। যুদ্ধ কি ইউক্রেন ছাড়িয়ে সরাসরি যুক্তরাষ্ট্রে? পুতিনের পরিকল্পনায় ধরা খাচ্ছেন ট্রাম্প ও জেলেনস্কি। ট্রাম্পের শরীরে হালাল রক্ত, তাই দ্রুত দুনিয়া থেকেই সরিয়ে দিতে হবে তাকে। 2000 মুসলিম ধর্মগুরুর হুঙ্কার। নেতানিয়াহুর সিদ্ধান্ত উল্টে দিল আদালত। যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকা পরমাণু চুক্তি থেকে বেরিয়ে গেল রাশিয়া। দ্বিতীয় যুদ্ধের ঘোষণা, ইরানি সেনাপ্রধান কি ইঙ্গিত দিলেন? শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন। নেতানিয়াহুর নতুন গাজা পরিকল্পনা, সেনাবাহিনী কেন নারাজ? প্রায় 2 বছর ধরে চলমান ইসরায়েল হামাস যুদ্ধের মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার পুরো অংশ দখলের চিন্তা ভাবনা করছেন। সম্প্রতি তার এই পরিকল্পনার খসড়া সামনে এসেছে, যা দেশটির রাজনৈতিক অঙ্গনে আলোড়ন তুলেছে। তবে এই পরিকল্পনাকে ঘিরে ইসরায়েল ডিফেন্স ফোর্সেসের ভেতরে দ্বিমত স্পষ্টভাবে প্রকাশ পাচ্ছে। নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, তিনি খুব শিগগিরই নিরাপত্তা মন্ত্রিসভাকে আহ্বান করবেন গাজা পরিস্থিতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য। তার মতে, যুদ্ধের 3টি প্রধান লক্ষ্য হলো শত্রুকে পরাজিত করা, জিম্মিদের মুক্ত করা এবং গাজা যেন ভবিষ্যতে আর কখনো ইসরায়েলের জন্য হুমকি না হয় তা নিশ্চিত করা। এই প্রেক্ষাপটে নেতানিয়াহু এখন গাজা স্ট্রিট পুরোপুরি দখল করার পরিকল্পনার দিকে এগোচ্ছেন। তার ঘনিষ্ঠ এক সিনিয়র কর্মকর্তা বলেন, সবকিছু নির্ধারিত হয়ে গেছে, আমরা পুরো গাজা দখলে নিচ্ছি। যদি আইডিএফ প্রধান এতে রাজি না হন তবে তার উচিত পদত্যাগ করা। কিন্তু ইসরায়েলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির এই পরিকল্পনার বিরোধিতা করেছেন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, গাজায় এখনো প্রায় 20 জন জীবিত জিম্মি রয়েছে এবং পুরো গাজা দখল করা হলে তাদের জীবন হুমকির মুখে পড়বে। এছাড়াও তিনি রাজনৈতিক নেতৃত্বের কৌশলগত অস্পষ্টতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন, যা সেনাবাহিনীকে দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়ে ফেলতে পারে। অন্যদিকে নেতানিয়াহুর সরকারে থাকা বেজালেল স্মোট্রিচ ও ইতামার বেন গভির গাজা ইহুদি বসতি পুনর্স্থাপন ও সামরিক শাসন চালুর দাবি তুলেছেন। তবে সেনাবাহিনী এর বিরোধিতা করে বিকল্প পরিকল্পনা তৈরি করছে, যেখানে তারা এখনো যেসব এলাকায় অভিযান চালায়নি সেগুলোতে সম্প্রসারণের কৌশল উপস্থাপন করতে চায়। বর্তমানে ইসরায়েলি সেনাবাহিনী গাজার প্রায় 75% অংশ নিয়ন্ত্রণ করছে। তবে পরিকল্পনা বাস্তবায়িত হলে অবশিষ্ট 25% এলাকাও তাদের দখলে আসবে। এতে পুরো গাজা স্ট্রিপ সরাসরি ইসরায়েলের সামরিক নিয়ন্ত্রণে চলে যাবে। কিন্তু এই পরিকল্পনা বাস্তবায়নের পর সেখানে বসবাসরত প্রায় 2.2 মিলিয়ন সাধারণ মানুষ এবং সেখানকার মানবিক সাহায্য সংস্থাগুলোর ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে। পরবর্তী পদক্ষেপের জন্য যুক্তরাষ্ট্রকে প্রস্তুত থাকতে বলল রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় স্বল্প ও মাঝারি পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের উপর স্থগিতাদেশ তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে। এই সিদ্ধান্তের জন্য ন্যাটোকে দায়ী করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ও বর্তমানে জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। মেদভেদেভ বলেন, মধ্য ও স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের স্থগিতাদেশ প্রত্যাহার সংক্রান্ত রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি ন্যাটো দেশগুলোর রাশিয়া বিরোধী নীতির ফল। তিনি আরো সতর্ক করে বলেন, এটি এক নতুন বাস্তবতা যা আমাদের সব প্রতিপক্ষকে মেনে নিতে হবে। আরো পদক্ষেপের জন্য প্রস্তুত থাকুন। তবে অতিরিক্ত পদক্ষেপ কি হতে পারে তা তিনি স্পষ্ট করেননি। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র হুতি বাহিনী। হামলা একাধিক প্যালেস্টাইন 2 হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে এবং সেগুলো সফলভাবে টার্গেটে আঘাত এনেছে বলে জানিয়েছেন গোষ্ঠীটির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। জেনারেল ইয়াহিয়া সারি জানান, মঙ্গলবার তাদের ক্ষেপণাস্ত্র ইউনিট দখলকৃত ইয়াফার লর্ড এলাকায় অবস্থিত বেন গুরিয়ন বিমানবন্দরে হামলা চালায়। তিনি জানান, ক্ষেপণাস্ত্রগুলো সফলভাবে টার্গেটে আঘাত এনেছে। এতে বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ হয়ে যায় এবং ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ক্ষেপণাস্ত্রগুলো আঘাতের পর হাজার হাজার ইসরায়েলি ভয়ে আশ্রয় কেন্দ্রে পালিয়ে যায়।
তিনি আরো বলেন, এ অভিযান পরিচালিত হয়েছে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানাতে, গাজা অবরোধের প্রতিবাদে এবং আল আকসা মসজিদে ইসরায়েলি আগ্রাসনের প্রতিশোধ হিসেবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, গাজা ইসরায়েলের আগ্রাসন অবরোধ বন্ধ না হওয়া পর্যন্ত ইয়েমেনের সামরিক অভিযান অব্যাহত থাকবে। যুদ্ধ কি ইউক্রেন ছাড়িয়ে সরাসরি যুক্তরাষ্ট্রে? পুতিনের পরিকল্পনায় ধরা খাচ্ছেন ট্রাম্প ও জেলেনস্কি। ইউক্রেন যুদ্ধকে ঘিরে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা ক্রমে বাড়ছে। প্যাট্রিয়ট সহ যুক্তরাষ্ট্রের তৈরি উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিরক্ষা ব্যবস্থা একের পর এক ব্যর্থ হচ্ছে রাশিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সামনে। ইউক্রেনের আকাশ রুশ ড্রোনের গর্জনে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পর্যন্ত আতঙ্কিত হয়ে পড়ছেন, এমন চিত্র উঠে আসছে সাম্প্রতিক পর্যবেক্ষণ। রুশ সেনারা সমুদ্রপথে সাবমেরিন, স্থলপথে ট্যাঙ্ক আর আকাশপথে ক্ষেপণাস্ত্র নিয়ে একাধিক ফ্রন্ট লাইনে আধিপত্য বিস্তার করেছে। পেন্টাগনের কর্মকর্তারাও বলছেন, এটি শুধু ইউক্রেন যুদ্ধ নয়, এটি রাশিয়ার দখলদারিত্বের এক নতুন অধ্যায়। এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট পুতিন গড়ে তুলেছেন এক বিপজ্জনক ত্রিভুজ জোট: চীন, উত্তর কোরিয়া ও রাশিয়া। প্রতিরক্ষা অর্থনৈতিক সহযোগিতায় তারা দ্রুত একত্রিত হচ্ছে, যা যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের একছত্র আধিপত্যকে প্রশ্নবিদ্ধ করছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ব্যবহার করে রাশিয়াকে কোণঠাসা করতে চেয়েছিল, কিন্তু উল্টো ইউক্রেনই আজ ধ্বংসের পথে। মার্কিন জনগণ প্রশ্ন তুলছে, আমাদের টাকায় অন্য দেশের যুদ্ধ কেন? একদিকে ইউক্রেনের উপর সাইবার হামলা, মনস্তাত্ত্বিক অপারেশন চালিয়ে নেতৃত্বকে দুর্বল করছে রাশিয়া, অন্যদিকে পুতিন নিজেই যুদ্ধের চালক ও কৌশলী খেলোয়াড়ে পরিণত হয়েছেন। রাশিয়া ইউক্রেন সংঘাতে শান্তি ফেরাতে বারবার চেষ্টা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার 24 ঘন্টার মধ্যেই যুদ্ধ থামিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে পুতিনের শর্তের সামনে তিনি বারবার ব্যর্থ হচ্ছেন। পুতিন দাবি করছেন, ইউক্রেনকে ন্যাটোতে না নেওয়া এবং দখলকৃত অঞ্চলগুলো মস্কোর হাতে তুলে দেওয়ার নিশ্চয়তা দিতে হবে। গত 2 সপ্তাহে যুদ্ধের গতি নাটকীয়ভাবে পরিবর্তন হয়েছে। ট্রাম্প সরাসরি রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়ে এবার রুশ জ্বালানি খাতকে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন। পাশাপাশি চীন ও ভারতকেও সতর্ক করে বলেছেন, রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখলে তাদের উপরও বসানো হবে বাড়তি শুল্ক। এই হুমকির জবাবে রাশিয়া নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ বলেন, এটি হবে ওয়াশিংটনের সরাসরি যুদ্ধ ঘোষণা। এদিকে ন্যাটোর বাজেট বাড়ানোর পাশাপাশি ইউরোপীয় দেশগুলোকে সামরিক প্রস্তুতি নিতে চাপ দিচ্ছেন ট্রাম্প। ট্রাম্পের শরীরে হালাল রক্ত, তাই দ্রুত দুনিয়া থেকেই সরিয়ে দিতে হবে তাকে। 2000 মুসলিম ধর্মগুরুর হুঙ্কার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শরীরে বইছে হালাল রক্ত, সেই কারণে দ্রুত দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে তাকে। এবার প্রকাশ্যে আহ্বান জানালেন পশ্চিম এশিয়ার আমেরিকার বড় শত্রু ইরানের 2000-এর বেশি ইসলামী ও ধর্মগুরু। তাদের দেওয়া এহেন হুমকিতে ঘুম উড়েছে যুক্তরাষ্ট্রের বর্ষিয়ান প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা ইউএস সিক্রেট সার্ভিসের কর্তা ব্যক্তিদের। ট্রাম্পের সুরক্ষাকে আরো জোরদার করার দিকে নজর দিয়েছেন তারা। চলতি বছরের 1 আগস্ট পারস্য উপসাগরে কোলে শিয়া মুলুকটির সর্ববৃহৎ মাদ্রাসা কোমে জড়ো হন 2000-এর বেশি ধর্মগুরু। সেখানে দেশে নিরাপত্তা সংক্রান্ত আলোচনার পর মার্কিন প্রেসিডেন্টকে হত্যার ফরমান জারি করেন তারা। এই নিয়ে দেওয়া হয় একটি আনুষ্ঠানিক বিবৃতিও, যাতে ট্রাম্পের ধমনীতে হালাল রক্ত বইছে বলে উল্লেখ রয়েছে। নেতানিয়াহু সরকারের সিদ্ধান্ত উল্টে দিল আদালত। ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল গালি বাহারভ মিয়ারাকে বরখাস্ত করার পক্ষে দেশটির সরকার সর্বসম্মতভাবে ভোট দিলেও সেই সিদ্ধান্ত স্থগিত করে একটি অন্তর্বর্তীকালীন আদেশ জারি করেছে সর্বোচ্চ আদালত। নজিরবিহীন এই ঘটনায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের সঙ্গে বিচার বিভাগের সংঘাত নতুন করে প্রকাশ্যে এসেছে, যা দেশটির রাজনীতিতে তীব্র উত্তেজনা সৃষ্টি করেছে। সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বিচারমন্ত্রী ইয়ারিফ লেভিনের উত্থাপিত একটি প্রস্তাবে সব মন্ত্রী অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করার পক্ষে রায় দেন। তবে অ্যাটর্নি জেনারেল গালি বাহারভ মিয়ারা এই ভোট প্রক্রিয়ায় অংশ নিতে অস্বীকৃতি জানান। সরকারের কাছে পাঠানো এক চিঠিতে তিনি এই পদক্ষেপকে মৌলিকভাবে আইন বিরোধী বলে অভিহিত করেছেন। চিঠিতে তিনি অভিযোগ করেন, বিচারমন্ত্রী এমন এক আইন উপদেষ্টা খুঁজছেন যিনি সরকারের আজ্ঞাবহ থাকবেন এবং তাদের আইন লঙ্ঘনমূলক কর্মকাণ্ডের অনুমোদন দেবেন।
উদাহরণ হিসেবে তিনি কট্টরপন্থী হারেদি ইহুদিদের বাধ্যতামূলক সামরিক পরিষেবা থেকে অব্যাহতি দেওয়ার মতো সরকারি পরিকল্পনার কথা উল্লেখ করেন। এদিকে সরকারের এই পদক্ষেপের পরপরই দেশটির সর্বোচ্চ আদালত একটি অন্তর্বর্তীকালীন আদেশ জারি করে। দেশটির সরকারি গণমাধ্যম কানের প্রতিবেদন অনুযায়ী আদালত তার আদেশে বলেছে, অ্যাটর্নি জেনারেলকে তার পদ থেকে অপসারণ করার কোনো কর্তৃত্ব সরকারের নেই, ফলে বাহারাব মিয়ারা তার পদে বহাল থাকছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকা পরমাণু চুক্তি থেকে বেরিয়ে গেল রাশিয়া। স্বল্প মাঝারি পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের উপর থাকা নিষেধাজ্ঞা রাশিয়া আর মানবে না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইউরোপ ও এশিয়া প্যাসিফিক অঞ্চলের পরিবর্তিত পরিস্থিতির কারণে তারা স্বল্প মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের বিষয়টি পূর্ণ মূল্যায়ন করতে বাধ্য হয়েছে। এতে আরো বলা হয়েছে, যেহেতু পরিস্থিতি ইউরোপ ও এশিয়া প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের নির্মিত ল্যান্ড বেসড মাঝারি ও স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রের প্রকৃত মোতায়েনের দিকে এগোচ্ছে, তাই রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় মনে করছে যে অনুরূপ অস্ত্রের উপর একতরফা নিষেধাজ্ঞা বজায় রাখার শর্ত আর থাকছে না। দ্বিতীয় যুদ্ধের ঘোষণা। ইরানি সেনাপ্রধান কি ইঙ্গিত দিলেন? ইসরায়েলের সাথে দ্বিতীয় আরেকটি যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত পারস্য উপসাগরীয় দেশ ইরান। মিসাইল ও ড্রোনের বিশাল বহর সাজিয়ে রেখেছে তারা। ইরানের সেনাবাহিনী জানিয়ে দিয়েছে, যে কোনো মুহূর্তে দখলদার ভূমির বুকে আঘাত হানতে প্রস্তুত শত শত ইরানি ক্ষেপণাস্ত্র। পশ্চিমা ষড়যন্ত্রের মুখে দাঁড়িয়ে সরাসরি যুদ্ধের বার্তা এলো ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামির কণ্ঠে। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, দ্বিতীয় দফা যুদ্ধের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। সম্প্রতি সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্সের কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে জেনারেল হাতামি বলেন, শত্রুরা এখনো ষড়যন্ত্র করে চলেছে। বিশেষ করে ইহুদি রাষ্ট্র ইসরায়েল আবারও ইরানের বিরুদ্ধে মারাত্মক কৌশলগত ভুল করেছে। তবে ইরানের জনগণের অলৌকিক ধৈর্য প্রতিরোধেই প্রমাণ হয়েছে শত্রুর পরিকল্পনা ব্যর্থ হয়েছে। তাদের ধারণা ছিল একতরফা হামলায় দমিয়ে রাখা যাবে ইরানকে। তারা সম্পূর্ণ ভুল ভাবছে। তিনি আরো বলেন, মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাতই প্রমাণ করে ইরানের সামরিক শক্তি আগের চাইতে অনেক বেশি সুসংহত এবং কার্যকর। মিসাইল ও ড্রোন সক্ষমতা এখন অক্ষত এবং পুরোপুরি সচল। যুদ্ধবিরতির আগ পর্যন্ত প্রতিরোধ অব্যাহত ছিল, আর সেটা ছিল কেবল শুরু। ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধের পর থেকে নতুন করে প্রস্তুতি শুরু করে তেহরান। সামরিক পুনর্গঠন ছাড়াও চীন ও রাশিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক অনেক গভীর করেছে ইরান। এখন ইরান, চীন ও রাশিয়া এই তিন দেশের একমাত্র শত্রু হয়ে দাঁড়িয়েছে পশ্চিমা শক্তি। বিভিন্ন ইস্যুতে ত্রিশক্তির সঙ্গে পশ্চিমাদের সংঘাতের আশঙ্কা এখন সর্বোচ্চ পর্যায়ে।